সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আজকের আলোচনার বিষয় নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি। নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি। আমরা যে নির্বাচনের কথা বলছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি, ভোটারদের ঝুঁকি, প্রার্থীদের ঝুঁকি এবং নির্বাচনী কর্মকর্তাদের ঝুঁকি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার বাম দিকে কবি নাসির আহমেদ, উপদেষ্টা সম্পাদক, দৈনিক দেশের কণ্ঠ ও ডেইলি এক্সপ্রেস। আমার বাম দিকে আছেন খালেদ ফারুকী, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক খবরের কাগজ। আমার ডানে আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি এবং উপদেষ্টা সম্পাদক, দৈনিক জনকণ্ঠ। সংবাদপত্রের সাথে জড়িত তিনজন মানুষ এবং একই সাথে আপনি রাজনীতির সাথেও জড়িত আছেন। নির্বাচন আপনার রাজনৈতিক দলের সাথে যায়, নির্বাচন আশা করি আপনিও করবেন। নির্বাচনে প্রার্থীর ঝুঁকি, ভোটারের ঝুঁকি, নির্বাচনী কর্মকর্তাদের ঝুঁকি, সাংবাদিকদের ঝুঁকি আছে। সাংবাদিকদের মাধ্যমেই তো দেশের মানুষ বা দেশের বাইরে থাকা মানুষগুলো নির্বাচনের তথ্য জানে, ফলাফল জানে। শুরু করব কবি নাসির আহমেদ দিকে দিয়ে। নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি, আপনার অভিজ্ঞতার ঝুলি অনেক লম্বা, অনেক আগে থেকে নির্বাচন দেখেছেন। এখন এই যে 12তম 13তম নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন এবং গণভোটও তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। দেখব সাংবাদিকদের ঝুঁকি এবং সার্বিক পরিস্থিতি আপনি কি দেখেন বা দেখবেন, যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন যে সাংবাদিকতার দীর্ঘ পথ পরিক্রম করতে গিয়ে দেখার সুযোগ হয়েছে। স্বাধীনতার আগেও নির্বাচন দেখেছি, 70-এ আমি প্রথম ভোটার হয়েছি, ভোট দিয়েছি, এবং স্বাধীনতার পরেও সবগুলি নির্বাচন দেখেছি, অংশগ্রহণ করেছি ভোটার হিসেবে। ঝুঁকি তো একটা থাকেই, মানে একটা কমন ঝুঁকি যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি, সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক, সেটা উপজেলা নির্বাচন হোক, কিংবা জাতীয় সংসদ নির্বাচন হোক, এই যে দলীয় প্রার্থীদের সমর্থকদের মারামারি, হুরহাঙ্গামা এবং কর্মীদের সন্ত্রাস, এবং সেই সন্ত্রাসজনিত পরিস্থিতিতে নিরীহ সাংবাদিকরা সেখানে আক্রান্ত হয়। আপনি দেখেছেন যে খন্দকার মোস্তাকের যে সভা হয়েছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে, সেখানে মানে উত্তর দক্ষিণ গেটে, সেখানে কিন্তু সাপ ছেড়ে দেয়া এবং বোমা বিস্ফোরণে আবু সালের মতো লেখক সাংবাদিক গুরুতর আহত হয়েছিলেন, অনেকে আহত হয়েছিলেন। এবং পরবর্তীকালেও আমরা দেখেছি, এমনকি 21শে আগস্টও আমরা দেখেছি সাংবাদিকদের আহত হতে বিভিন্ন সময়ে। তো অন্যান্য এই যে নির্বাচনের কাভারেজ করতে গেলে একজন সাংবাদিক ঝুঁকি নিয়েই যাবেন, কারণ সাংবাদিকতা পেশাটাই ঝুঁকিপূর্ণ একটা পেশা। জনকল্যাণে কাজ করতে গেলে নিজের কিছু ক্ষতি আপনাকে মেনে নিয়েই যেতে হবে। তো সেই জায়গাতে এবারে নির্বাচনটা কিন্তু একেবারে ভিন্ন একটা প্রেক্ষাপটে হচ্ছে, আর 10টা নির্বাচনের মতো নয়। এমনকি 111 গভর্নমেন্ট যে 2 বছর মেয়াদী তত্ত্বাবধায়ক, তার মতোও নয়। এটি একেবারে একটা মানে গণ আন্দোলনের মধ্যে দিয়ে একটা বিপুল বিশাল পরিবর্তন বাংলাদেশে, এবং যেখানে সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসছে, জনমত সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত নেওয়া হয়েছে। তারা সব জায়গায় একমত হননি, বিশেষ করে গণভোট এবং নির্বাচন মানে আগে পরে হওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত এখন কয়েক মাস আগেও মানে সন্দেহ ছিল নির্বাচনটা আদৌ হবে কি হবে না। তো এখনও যে সংশয় একেবারে শতভাগ কেটে গেছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে আমরা আশাবাদী যে নির্বাচন হয়তো হবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন হলে আপনি যে আমাদের যে আজকে যে সহকর্মী দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক জয়নাল আবেদিন শিশির, হ্যাঁ, জয়নাল আবেদিন শিশির, তাদের প্রজন্ম এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রজন্ম, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের আপামর জনগণ একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার মতো করে সমাজ কিন্তু গতি পায়নি, এবং আমাদের ধারণা ছিল যে মানে এই যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে এত ক্ষোভ, এত আন্দোলন, তার পেছনে কী ছিল? নির্বাচন ছিল একটা বড় একটা ঘটনা, নির্বাচন ছিল মুখ্য। যে নির্বাচনই 9 সালের নির্বাচন যেভাবে হয়েছিল, 14 সালের নির্বাচন ঠিক সেভাবে হয়নি। মানে 18 সালের নির্বাচন আরেক দুর্বল হয়েছে, এবং 24 সালের নির্বাচন তো বিরোধী দলের কেউ অংশগ্রহণ করেনি। সঙ্গত কারণেই মানুষ তাদের ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনে আওয়ামী মনস্ক
তারাও অনেকে রাস্তায় নেমে এসেছে, আমরা দেখেছি। আপনি ভোট দিয়েছিলেন ওই নির্বাচনে, ওই সব নির্বাচনে 18-24-এ? 18তে দিয়েছি, 24-এ আমি ভোট দেওয়ার সুযোগ পাইনি, আমি অন্য জায়গায় ছিলাম, আমি ভোট যেখানে হয় সেখানে ছিলাম না। 18তে আমি ভোট দিয়েছি আমার কেন্দ্রে মোহাম্মদপুরে। যাই হোক, তবে যে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে গণতান্ত্রিক অধিকারের জন্য যে লড়াই, সেটার মধ্যে দিয়ে অন্যান্য দাবি দেওয়া আসছে, যেমন সংস্কারগুলি দরকার ছিল, রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে সংবিধানে, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানো হলে মানে সরকারের ভারসাম্য আসতো। বিচার বিভাগকে স্বাধীন করেছে মাজদার হোসেন মামলা, কিন্তু সেই মামলার যে বাস্তবায়ন করা সেটি হয়নি, সেটি কাগজে পত্র হয়েছে। এবং এই যে এই সরকারও যে বাস্তবায়ন করছে এখন, সেখানেও কিন্তু পুরো করছে না, অর্থনৈতিক ক্ষমতাটা দিচ্ছে না মানে প্রধান বিচারপতি হাতে। তো আপনার কাছে আসবো। সুতরাং আমি মনে করি এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিদ্ধান্ত জাতির জন্য ইতি অর্নীতি নির্ধারণ করে দিবে। এবার ধন্যবাদ, আপনার কাছে আসবো খালেদ ফারুকী। এবারের নির্বাচনটি অনেক গুরুত্বপূর্ণ, ইতি এবং নীতি দুই দিক থেকেই। ধন্যবাদ। নাসির ভাই যেভাবে শুরু করলেন, আমি সেটা থেকেই বলতে চাচ্ছি যে সাংবাদিকরা তো আসলে অনেক ঝুঁকি নিয়েই কাজ করেন, এবং বিশেষ করে এই যে জুলাই অভ্যুত্থান যেটা হয়ে গেল, তরুণ প্রজন্মের যেই অভ্যুত্থানটা সফলভাবে তারা করলেন, সেই অভ্যুত্থানে কিন্তু সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন। আমাদের পত্রিকার এক ফটো সাংবাদিকও আহত হয়েছেন, এবং বিভিন্ন পত্রিকার নিহতও হয়েছেন, এবং বিভিন্ন গণমাধ্যমের অনেক সাংবাদিক তারা সাফার করেছেন। সাংবাদিকদের সাফার করাটা আসলে একটা মানে নিয়মই জানি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক ফটো তুলতে গেলে সাংবাদিককে, যে সরকারি থাকুক না কেন, যে সরকারি বাংলাদেশে থাকুক, সেটা বাংলাদেশ স্বাধীনের পর থেকেই দেখা গিয়েছে এবং বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, এখন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না। কেন সাংবাদিকরা নিরাপদ না? কারণ সাংবাদিকদেরকে সত্যি কথা বললে জনগণ উপকৃত হয়, আর যারা ক্ষমতায় থাকে তারা অপকৃত হয়। ওনারা পছন্দ করেন না। সব সময় দেখা গেছে সাংবাদিকরা সত্যি কথা বললে, লিখলে, এটা যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা এইটা জিনিসটা পছন্দ করেন না, এবং সেই কারণেই কিন্তু সাংবাদিকের উপর হামলা বা সাংবাদিকের উপর ঝুঁকি পড়ে। এবং সাংবাদিকদের ঝুঁকি, আজকের অনুষ্ঠানের এই যে কথাটা, ভোটারের ঝুঁকি যতটুক না, সাংবাদিকের ঝুঁকি অনেক বেশি, কারণ সাংবাদিক সত্যি কথা বলে। আমরা মুখে মুখে শুধু বলি যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে, এবং আমরা আরও বলি যে মিডিয়া সেটা হলো ফোর্থ স্টেপ। সাংবাদিককে সত্যি কথা বলতে দিতে হবে, সাংবাদিককে সত্যি কথা লিখতে দিতে হবে। এই নিশ্চয়তাটা কর্তৃপক্ষকে বিধান করতে হবে। এই নিশ্চয়তা, এই কর্তৃপক্ষটাকে, কর্তৃপক্ষ সরকার, এবং সর্বশেষ কর্তৃপক্ষ জনগণ। সাংবাদিকরা সুষ্ঠুভাবে যদি নির্বাচনের খবরগুলি লিখতে পারতেন, সাংবাদিকরা যদি বাংলাদেশের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এ পর্যন্ত প্রতিটা নির্বাচনেরই যদি পুঙ্খানুপুঙ্খ কথা ওনারা লিখতে পারতেন, 1/11-এর আগে পরের যা ঘটনা ঘটেছে তা যদি সাংবাদিকরা ঠিকমতো লিখতে পারতেন এবং লিখতে দেওয়া হতো, এবং সব সময় যদি সাংবাদিকদের লিখতে দেওয়া হয় এবং লিখতে বলা হয়, তাহলে কিন্তু দেশ নিরাপদ থাকে, জনগণ নিরাপদ থাকে, গণতন্ত্র নিরাপদ থাকে। আমরা যে 16 বছরের কথা বলি, সেই 16 বছরের ঘটনা শুধু আমি বলবো না, সেটা তো বটেই, এবং সেই সময়কার যা হয়েছে তা যদি সাংবাদিকরা সব কিছু লিখতে পারতো, এই গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়তো বা হতো না দেশটার। আমরা এখন অর্থনৈতিকভাবে যেরকমভাবে একটা পিছিয়ে আছি, সামাজিকভাবে যেরকম একটা পিছিয়ে আছি, মুক্তিযুদ্ধের চেতনা যেরকমভাবে আজকে হোঁচট খেয়েছে, এবং সার্বিকভাবে আমাদের চিন্তা চেতনায় আমরা যতটা হোঁচট খেয়েছি, আমাদের 54 বছরের একটা রাষ্ট্র, 54 যে 55 বছর চলছে, হতে যাচ্ছে, পূর্ণ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের অ্যাচিভমেন্ট কতটুকু, এবং সেটার জন্যে অবশ্যই গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যম রাখতে হবে, গণমাধ্যমকে ভূমিকা পালন করতে দিতে হবে, এবং গণমাধ্যম যদি সত্যিকার অর্থেই ভূমিকা পালন করতে পারে, দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। গণমাধ্যম যদি লিখতে পারে, কোনো সময়ই গণমাধ্যম লিখতে পারে না, আমি এটা জোর গলায় বলছি, এখন পারছে, এখনও গণমাধ্যম তার যে সঠিক দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা এখন কীরকম পারছে, আগের সরকারের সময়ও বিভিন্ন সময় বলা হয়েছে যে গণমাধ্যম স্বাধীন আছে, এখনও গণমাধ্যমকে বলা হচ্ছে যে গণমাধ্যম স্বাধীন আছে। এখন গণমাধ্যম যা লিখছে বা লিখছে না,
সেটা যদি এখনকার অনিয়মগুলি যদি এই মুহূর্তে প্রকাশ না করে যদি পরবর্তী সরকারের সময় অনিয়ম প্রকাশ করা হয়, তাহলে বুঝতে হবে গণমাধ্যম স্বাধীনভাবে সব কিছু লিখতে পারছে না। এবং কম বেশি আমরা যাই বলি না কেন, আমাদের আজকের যে অগ্রগতি যতটুকুই হয়েছে, আমরা যদি এই যে গণমাধ্যমটা আছে বলে, এই যে আজকে একটা চ্যানেল আছে বলে আমরা এই কথাগুলি বলতে পারছি, দেশের জনগণ বুঝতে পারছেন। এবং যারা এই জেনজির ভাইয়েরা যারা এত বড় একটা মুভমেন্ট যারা করলেন এবং আমাদের তরুণ প্রজন্ম যা কিছু করেছেন, সেটা কে তুলে ধরেছে? সেই গণমাধ্যমেই তুলে ধরেছে। যেমন গতকালকে দেখলাম একটা সারা হোসেন একটা কথা বলেছেন যে যারা গণতন্ত্রের জন্য কথা বলেছেন তারা আজকে কার্টুনের করলে পরে তারা খেপে যাচ্ছেন, তারা রাগ হচ্ছেন। কাজেই আজকে আমরা মানে এটা মনে রাখতে হবে, আজকে টেবিলের এই পাশ থেকে আমরা যেভাবে কথা বলছি, টেবিলের ওই পাশে গেলেও আমাদেরকে একই মানদণ্ড বজায় রেখে কথা বলতে হবে। টেবিলের দুই পাশেই সমানভাবে কথা বলতে হবে। জুনায়েদ, জয়নাল আবেদিন শিশির, কেমন দেখছেন সাংবাদিকতার ঝুঁকি এবং নির্বাচন? অবশ্যই আপনি রাজনৈতিক নেতাও, আপনার কাছ থেকে নির্বাচনের পরিবেশ নিয়ে শুনবো। ধন্যবাদ মাসুম ভাই আপনাকে, আমার সহ আলোচক নাসির ভাই এবং ফারুক ভাইকে। আসলে দেখেন, নির্বাচনে সাংবাদিকদের ঝুঁকি, এটা তো ভাইরা বললেন, এটা যোগে যোগে ছিল। এটা আপনার যদি সাংবাদিকদের ঝুঁকি বলে, নির্বাচন না বলি, এই অঞ্চলে সাংবাদিকদের ঝুঁকি দিয়ে সাংবাদিকতা শুরু হয়েছে। আপনি জেমস আগাস্টা হিকি যখন ব্রিটিশদের বিরুদ্ধে সে লেখে হিকির গ্যাজেটে, তখন ব্রিটিশেরা কয়েকদিন পরে কিন্তু তার হাত পা বেঁধে জাহাজে করে তাকে কিন্তু ব্রিটেনে পাঠিয়ে দেয়। তাকে কিন্তু এই দেশে সাংবাদিকতা করতে দেয় নাই হিকিকে। তো ওইভাবে আমাদের যাত্রা শুরু। তো যাত্রা শুরু হতে হতে তো আমরা এই পর্যন্ত আজকে এই জায়গায়, আপনি আমি এই জায়গায়, বা এখনও আমরা কথা বলছি। সাংবাদিকরা সবসময় যারা এস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে থাকে। এখন আগামী নির্বাচনে কার বিরুদ্ধে থাকবে? আগামী নির্বাচনে যারা ধরেন আপনার কেন্দ্র দখল করতে চাইবে তাদের বিরুদ্ধে থাকবে, যারা ভোট জালিয়াতি করতে চাইবে তাদের বিরুদ্ধে থাকবে, যারা প্রচারণায় হামলা করবে তাদের বিরুদ্ধে থাকবে, বা যারা প্রশাসনকে দখল করতে চাইবে, প্রশাসন দখল করে ভোট রিগিং করতে চাইবে তাদের বিরুদ্ধে থাকবে। এখন এই ঝুঁকিটুকু কতটুকু আছে আসলে, যে কেন্দ্র দখলের সম্ভাবনা আছে কিনা, বা প্রচারণা হামলার সম্ভাবনা আছে কিনা, বা ভোট জালিয়াতির সম্ভাবনা কতটুকু, বা প্রশাসনকে নিজের পক্ষস্থ করা বা নিজের দলের পক্ষে নিয়ে নেওয়া, এই ঝুঁকিটুকু আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে মনে করবেন যে সাংবাদিকদের ঝুঁকি আছে। এখন আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি এই ঝুঁকি ভালোই আছে। কারণ হচ্ছে বিগত দিন আমরা দেখে আসছি একটি দলের পক্ষে, বিশেষ করে বিএনপির পক্ষে প্রশাসন অনেক বেশি ঝুঁকে পড়েছে। আপনি যাতে বললেন আমি একটু মানে দলের সাথে আছি, হ্যাঁ আমরা তো অনেক আগ থেকে বলছি মাঠ প্রশাসন আসলে বিএনপিমুখী হয়ে গেছে, যেটা আমরা প্রত্যাশা করিনি। আমরা জুলাই বিপ্লবে অন্য দলের প্রতি বিএনপির পরে যদি বলেন তাহলে বিএনপির পরে তারা জামাতমুখী হয়েছে। কিন্তু আপনি যদি বাংলাদেশে আরো পলিটিক্যাল পার্টি কোথাও বলছেন কেউ না, এনসিপি আপনি কোথাও দেখবেন না আপনার এনসিপি কোথাও ডিসি অফিসে, ইউনো অফিসে এনসিপির কোনো প্রভাব আছে। বরং এগুলো হচ্ছে এনসিপিকে কিভাবে আরো দূরে রাখা যায় এই জন্যই কাজ করছে। তো আমরা এগুলো খুব মানে আপনি কি বলবেন, এটা খুব দুঃখের সাথে এনজয় করতেছি যে আমরা জুলাই বিপ্লবের পরে তো আসলে এটা এরকম হওয়ার কথা ছিল না। আমরা তো ভাবছিলাম যে দেশটা সবার জন্যই হবে। এখন যার পেশি শক্তি এখন আছে সে এখন এই পেশি শক্তির গরম দেখাচ্ছে। এই পেশি শক্তি তো মুসলিম লীগেরও ছিল, কংগ্রেসও ছিল, তো এগুলো তো নাই এখন। এই বঙ্গে তো কংগ্রেসও খুব প্রভাবশালী সংগঠন ছিল। কংগ্রেসের প্রভাব নষ্ট করছে কারা? মুসলিম লীগ। তো বিএনপি বা যদি আপনি উদাহরণ দেন, আওয়ামী লীগও তো ছিল। আওয়ামী লীগ তো আজকে অতীত হয়ে গেছে। শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে ঢাকা শহরে 10 জন মানুষ তার জন্য রাস্তায় নামে না, বা তার জন্য কোনো মানুষ মানে এত সে মানে ডাটা দেয় যে আওয়ামী লীগের 30% ভোট আসছে, 36% ভোট আসছে, 1% লোক তো নামে নাই। তো এই জন্য বললাম যে মানে যারা এখন পেশি শক্তি দেখাচ্ছে তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগ কীভাবে মানে কেন্দ্র দখল করতো, আর কেন্দ্র দখলে যখন সাংবাদিকরা ছবি উঠাতো, ভিডিও করতো, তখনই তাদের উপর হামলাটা হতো। তো আমরা মনে করছি যদি সরকার যদি নিশ্চয়তা না দিতে পারে যে প্রশাসন খুবই স্ট্রংলি থাকবে এবং প্রশাসন সাংবাদিকদের নয় ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে, কেন্দ্র দখল করতে দিবে না, ভোট জালিয়াতি করতে দিবে না, প্রশাসনকে মানে নিজের পক্ষে নেওয়ার জন্য এই সুযোগটা দিবে না, তাহলে মনে করেন সাংবাদিকদের ঝুঁকিটা অনেক কমে যাবে। আর যদি ধরেন সরকার এগুলো নিশ্চয়তা না দিতে পারে বা আপনার এই নিরাপত্তা ভোটাররা না পায়, তাহলে আপনি নিশ্চিত থাকেন এগুলো অনিয়মগুলো ঘটবে। আর অনিয়মগুলো সাংবাদিকরা তার স্বভাবজাত বা তার চর্চাগত যে জিনিসটা আছে, সে অনিয়ম দেখলে ছবি উঠাবে। সে যখন দেখবে কেন্দ্র দখল হচ্ছে সে ছবি উঠাবে, ভিডিও করবে। সে যখন দেখবে অন্য প্রার্থীর উপর হামলা হচ্ছে প্রচারণায়, সাংবাদিক এটা নিউজ করবে, কারণ এটা তার স্বভাবজাত এটা কাজ। তাহলে তো এই কাজটা করলেই যারা হামলাকারী, যারা দখলকারী, যারা ধরনের ভোট জালিয়াতি করার পক্ষে, তাদের সাথে তো তার সাংবাদিকদের মানে বেঁধে যাবে এবং তারাই সাংবাদিকদের উপর হামলাটা করবে। তো আমি সবকিছু সাংবাদিকরা তো নিরস্ত্র। হ্যাঁ, এখন সাংবাদিকরা নিরস্ত্র, এখন সাংবাদিকদের নিরস্ত্র বিধেয় তো সাংবাদিকদের আরো বেশি হামলা করা সহজ হয়।
যদি সাংবাদিকরা সশস্ত্র হইতো তাহলে তো পুলিশের উপর তো এত হামলা হয় না। ইট পাটকেল নিক্ষেপ হয়, ধর 2 মিনিট পরে পুলিশ ফাঁকা ফায়ার করে পালাই যায়, কিন্তু সাংবাদিকদের তো এই সুযোগ নেই, বা সাংবাদিকরা তো কারো তো কোনো হামলা করতে পারে না, বা নিজের প্রতিরোধের জন্য তো সাংবাদিকদের সেভাবে রাষ্ট্র সুরক্ষা দেয় না। বা আমরা যতটুকু করি একদম কলিগরা মিলে হয়তো 4-5 জন কেউ মানে একসাথে থাকার চেষ্টা করি যখন বড় ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকে, বা একটু দূরে থাকার চেষ্টা করি, তো এগুলোই তো করি। আর বেশি তো আর আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি আমরা নিজেরা সাংবাদিকরা কখনো নিশ্চিত করা সম্ভব না। কোনো সাংবাদিকের পক্ষে তার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না, যতই হাউস থেকে বলুক, যতই বাসা থেকে বলুক। সাংবাদিকরা আসলে কাজ করতে গেলে তাকে রিস্ক নিতে হয়, আর যদি রাষ্ট্র নিশ্চিত না করে, রাষ্ট্র নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে সাংবাদিকরা ঝুঁকিমুক্ত সম্ভব না। আর আমি এই জিনিসটা এই জায়গায় বলি, দেখেন সাংবাদিকেরা কিন্তু ঝুঁকিমুক্ত হওয়া সম্ভব। দেখেন আপনি দেখেন কল্যাণ রাষ্ট্রগুলোতে দেখেন, সুইডেন না ডেনমার্ক, ওই জায়গায় হয়তো মিডিয়া কম, জনগণ কম, ভায়োলেন্স কম, এরকম, তারপরেও আপনি ওই জায়গায় কোনো সাংবাদিকের উপর কিন্তু সেভাবে ভায়োলেন্স হচ্ছে না। ওরা রিপোর্টিং করতেছে, ওদের দেশে সরকার আছে, পলিটিক্যাল পার্টি আছে, জনগণের মধ্যে খুব অসন্তোষ আছে, ওরাও তো মাঝে মাঝে প্রোটেস্ট করে, কিন্তু দেখেন আপনারা ওরা হামলা করছে না, কারণ সরকার ওই জায়গায় সাংবাদিকদের সুরক্ষাটা নিশ্চিত করে। মানুষকে গণমাধ্যম সম্পর্কে সরকার শিক্ষিত করে তুলছে যে গণমাধ্যম তোমার শত্রু না। জি, আপনাকে ধন্যবাদ কবি নাসির আহমেদ। অনেকগুলো কথা চলে এসছে নির্বাচন এবং নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ এখনো তো আপনার স্পষ্ট মনে হয় না আমার, যে নির্বাচনের পরিবেশটা যে একটা ইতিবাচক পরিবেশ, সেটা বিশেষ করে বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো সেই সময়ে মানে বিএনপি হচ্ছে দেশের এখন, আওয়ামী লীগ নাই, প্রধান রাজনৈতিক দল, এবং তারপর হলো জামাত, নতুন দল হচ্ছে এনসিপি, তারুণ্যের সংগঠন। তো এখন এই 3টি দলের মধ্যে একটি দল নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে তাদের, সেটাই তো তারা ঠিক করতে পারেনি। বেগম জিয়ার জীবিত থাকা এক কথা, আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আরেক কথা। উনি তো নির্বাচনে প্রার্থীও হওয়ার কথা ছিল। যাই হোক, মানে এই একটা অনিশ্চয়তার জায়গা আছে। আরেকটি জায়গা আছে অনিশ্চয়তার, যেটি শিশির বললেন, সেটা হচ্ছে যে যদি আছে ওনার কথায় যদি বা কিন্তু, যে যদি সরকার মানে নিরপেক্ষ আচরণ করে, কিন্তু মানে আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারি সরকার নিরপেক্ষ আচরণ করবে? আমি বলতে পারি না, তো আমার মনে হয় না যে করবে, নিশ্চিত করে বলতে পারি না, হয়তো করবে, কিন্তু না করলে আমি অবাক হব না। কারণ অনেক ঘটনাতে ঘটছে যেগুলি সরকারের সামনে এটা হতে পারে না। আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ এক জিনিস নয়। কারণ মুক্তিযোদ্ধাদের যখন অপমান করা হয়, জুতার মালা গলায় পরানো হয়, রাস্তায় মারা হয়, লোক পিটিয়ে মেরে ফেলা হয়, সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? এই যে বিজয়ের মাস ডিসেম্বর, 30 লক্ষ নিয়ে বিতর্ক করে, বাদ দিলাম, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে 71 সালে। সেই বিজয়ের মাসে কুচকাওয়াজ হতো নিয়মিত, একটা গৌরবের জিনিস ছিল জাতির। সেই কুচকাওয়াজ বন্ধ গত বছর হয়নি, এবছরও হবে না। শুধু তাই নয়, বিসিএস এর প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধের কথা নাই, মানে প্রতিরোধ যুদ্ধ। তো এগুলি কি কাঙ্ক্ষিত? সরকারের অগোচরে এগুলি হচ্ছে, সরকারের ইচ্ছায় হচ্ছে। তো যেখানে সরকার, আপনি বিসিএস বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাথে জড়িত ছিলাম, দীর্ঘদিন ছিলাম, এবং এখন নামমাত্র আছি। যাই হোক, এই প্রশ্নপত্র আমি সেই বিষয়ে যেতেই চাই না। আমি শুধু এটুকু বলি যে দেশের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হচ্ছে, সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে ক্যাডার সার্ভিসে চাকরি পাওয়ার জন্য সিভিল সার্ভিসের পরীক্ষা দেওয়া বিসিএস। সেইখানে যদি আপনি পাকিস্তানি হানাদার বাহিনী বলতে পারবেন না, যারা 9 মাসে গণহত্যা চালিয়েছে, এখানে সারা পৃথিবী জানে, ভিজুয়াল আছে যেগুলি, মানে অনেক বই পুস্তক আছে, এমনকি পাকিস্তানি জেনারেলদের বই তো আছে। এবং হামুদুর রহমান কমিশন যে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানে একটা যে ট্রায়াল করেছিল, সেখানে এই জেনারেলরা, নিয়াজিরা ওই ট্রায়ালে হাজির হতে হয়েছিল এবং জবাব দিতে হয়েছিল। সেখানেও আছে যে তারা এখানে কী পরিমাণ মানুষকে হত্যা করেছে, গণহত্যা, নারী ধর্ষণ, সব কিছু আছে। তো সেই শত্রুকে আপনি শত্রু বলতে পারবেন না। তার মানে কি বাংলাদেশে কি পাকিস্তানের কোনো প্রতিনিধিত্ব চলে আসছে? তা তো আসেনি। তরুণরা আন্দোলন করেছে, তরুণদের আমরা অভিনন্দিত করি যে তারা মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে থেকে স্লোগান দিয়েছে। তাদের কপালে কিন্তু লাল জাতীয় পতাকা বাঁধা ছিল, সেই জাতীয় পতাকা বাঁধা অবস্থায় কিন্তু তারা রাজপথে স্লোগান দিয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল। সেই তারাও কিন্তু আজকে প্রতিবাদ করে না। যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, সেই মুক্তিযুদ্ধের মানে স্বাধীন বাংলা মানে কি
বিদ্রোহী বেতার যেটা হয়েছিল 26শে মার্চ চালু হয়েছিল, 27শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন ইংরেজিতে এবং বাংলায়, সেই দলে প্রচুর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ থেকে শুরু অনেকে ছিলেন এবং অনেকে আছেন। হ্যাঁ, হাফিজ সাহেব তো এখনো আছেন এবং অনেকেই আছেন, অতীতে ছিলেন, এখন তারাও কেউ টু শব্দ করছে না। তার মানে কি মুক্তিযুদ্ধের বাইরের বাংলাদেশে ইলেকশন হবে? ইম্পসিবল। কারণ যদি সেটা হতো, জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুসংগঠিত একটি দল। পাকিস্তান আমলে ছিল সিপিবি না, পাকিস্তান কমিউনিস্ট পার্টি যেটা। আর স্বাধীনতার পরে মানে 75-এর পরে জামাত ধীরে ধীরে সংগঠিত হতে হতে এমন শক্তিশালী একটি সংগঠন যারা সত্যিকারের রাজনীতিকে পরিচালিত করতে জানে এবং তাদের সংঘশক্তি অসাধারণ, কিন্তু নির্বাচনে তারা ভোট পায় না। বিকজ 71টাকে তারা বুঝতে পারছে না। এবং বাংলাদেশি জামাতকেও আপনার মুক্তিযোদ্ধা সম্মেলন করতে হয়েছে, কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে কেউ নির্বাচন করে জিততে পারবে না। সেই প্রেক্ষাপটে বিজয়ের মাসে যখন এটা হয়, তখন সরকারের উপরে কি করে ভরসা রাখতে পারে? আপনাকে ধন্যবাদ। যে একটা ভালো নির্বাচন তারা করতে কালে কি অনেকগুলো কথা বললেন, তার রেশ ধরেই আপনার কি মনে হয় ভালো নির্বাচন করতে পারবে? ভালো নির্বাচন করতে পারবে কিনা সেটা নির্ভর করবে, আসলে তো কাল পরশুর মধ্যে তফসিলটা দিয়ে দিবে বলে আমরা গভীরভাবে প্রত্যাশা করছি, এটাই বলতে পারছি। এর বেশি কিছু এই মুহূর্তে বলতে পারছি না। ভালো নির্বাচন করা না করা নির্ভর করবে এটা হলো সরকারের ইচ্ছার উপরে। ইতিপূর্বেও যে কয়েকটি নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচনেই আমরা দেখেছি সরকারের ইচ্ছার উপরে ভালো নির্বাচন হয়। 77 সালে একটি গণভোট হয়েছে, 91 সালে একটি গণভোট হয়েছে, বা বিশ্বের দেশে দেশে বিভিন্ন দেশে যে গণভোট হয়েছে, গণভোটের গুলির ফল বা যে কোনো আগ্রহী পাঠকই এখন গুগলে গেলে ওনারা দেখতে পারবেন গণভোটগুলির ফল কীরকম হয়। গণভোট আর জাতীয় নির্বাচন এক না, কিন্তু আমাদের এইবারের গণভোটটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ গণভোটে অনেকগুলি প্রশ্ন একটা হানা উত্তরের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটা কিভাবে ভোটাররা কিভাবে জবাব দিবে, আসলে এটা নিয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, জানি না এটা। কাজে এই কথাগুলি যদি সাংবাদিকরা ফ্রিকোয়েন্টলি লিখতে পারে এবং সেই লেখার পরেও যদি সাংবাদিকের উপরে, পত্রিকার উপরে চাপ না হয়, তাহলে বুঝতে পারবো ভালো নির্বাচন করতে পারবে। আবার এই যে শিশির ভাই যেটা বললেন যে সাংবাদিকের উপরে হামলা, আসলে সাংবাদিকের উপরে হামলা তো নির্বাচনের দিনই যে হয় তা না। এই যে তফসিল ঘোষণার পরের থেকেই বা সাংবাদিকরা কখন থেকে কি করছে, তাদের তখন থেকেই যদি একটা আচরণ কীরকম চলছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। এবং গত 1 বছরে সাংবাদিকদের উপরে, সাংবাদিকরা যে সব জায়গায় কাজ করে সেই গণমাধ্যমগুলির উপরে সরকারের পক্ষ থেকে যে ধরনের আচরণ হয়েছে, এরই এক্সটেন্ডেড ভার্সন থাকবে ওই নির্বাচনে। সেটা যদি আমরা বলি যে না, সেটা সাংবাদিকদের উপরে কোনো হামলা হয়নি, কোথাও থেকে কোনো সাংবাদিক বের করা হয়নি, কোথাও কোনো সাংবাদিক ঢুকানো হয়নি, কোথাও কোনো গণমাধ্যমের উপরে কোনো রকম কোনো কিছু করা হয়নি, দেন ইট ইজ অল রাইট, এরকমই হবে। এটা বলতে আমরা যা বুঝাই আমাদের সেটাই হবে। কিন্তু এই তফসিল ঘোষণার পরপরই যখন প্রচার শুরু হয়ে যাবে এবং সেই প্রচার করতে গেলে সাংবাদিকদের উপর যখন কি হয়, ওই যেটা বললেন শিশির ভাই, যে শক্তিশালী সে সাংবাদিকের উপরে হামলা চালায়, সাংবাদিক থাকে নিরস্ত্র। কাজে এই সাংবাদিককেও আবার দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে, যে সে যেন অসাংবাদিক সুলভ কোনো কিছু করে না বসে। সাংবাদিককে হতে হবে সাংবাদিক, তাকে কোনো পার্টিজানশিপের দিকে তাকে ঝোঁকা যাবে না। এটা খুব কঠিন এবং কঠোরভাবে আমি মনে করি একজন পেশাদার সাংবাদিক হিসাবে তার দায়িত্বটা হলো সাংবাদিকতাই করা। সে গণমাধ্যমের পক্ষ থেকে আমাদের যারা শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্মকর্তা আমরা আছি, যারা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে, তাদেরকেও নিজেদের সাংবাদিকদেরকে সেই ইনস্ট্রাকশন দিতে হবে যে আমরা প্রকৃত সাংবাদিকতাটা করব। এবং সেই সাংবাদিকতাটা করতে গেলে যখন প্রচার শুরু হয়ে যাবে তখনও অনেকটা বোঝা যাবে। এবং আসলে সবচেয়ে বড় বিষয় যেটা, যে সরকার যেরকম চাবে সেরকমই হবে। সরকার যদি চায় যে সাংবাদিকের উপরে হামলা হবে না, যেটা শিশির ভাই বললেন, কারণ ওনার একটা বড় রকমের একটা গণঅভ্যুত্থান করে আসছেন, ওনার অভিজ্ঞতা, মাঠের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের অনেকেরই নাই। কাজে উনি যেই কথাটা বলছেন সেটাকে আমি মনে করি গুরুত্বপূর্ণ। সরকার যেরকম মনে করবেন সাংবাদিকদের নিরাপত্তাও সেরকমই থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। তাই কি? আচ্ছা, আমি নাসির ভাইয়ের একটা কথার শ্রদ্ধার সাথে দ্বিমত করি যে মুক্তিযুদ্ধ নিয়ে উনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধাদের চেতনা। আসলে আমি দেখেন, আমরা আসলে যদি বলি বাংলাদেশে যারা এখন জুলাই যোদ্ধা, তারা যদি কেউ নারী দর্শন করে, ব্যাংক ডাকাতি করে, তারা যদি কেউ বাকশাল কায়েম করে, গণতন্ত্র হরণ করে, তাহলে কি তাদের যদি প্রচলিত আইনে যদি তাদেরকে বিচার হয়,
তাহলে সেটা কি জুলাই যোদ্ধাদেরকে অপমান করা হবে? এটা তো পৃথিবীর প্রাকৃতিক নিয়ম। আপনি যদি কোনো ফৌজদারি অপরাধ করেন আপনার ওই শাস্তির জন্য আলাদা বিচার হবে। তো ওই যে মুক্তিযুদ্ধ জুতার মালা দেওয়া হয়েছে, আমরা খবর নিয়েছি সেটা ছিল উনি ওই সমাজে কয়েকটি খুনের সাথে জড়িত ছিল এবং উনি খুবই খারাপ লোক ছিলেন। শুধুমাত্র মুক্তিযুদ্ধের কারণে ওনাকে এই মানে শাস্তি দেওয়া হয় নাই ওই সমাজ থেকে। শুধুমাত্র মুক্তিযুদ্ধ হওয়ার কারণে অনেককে শাস্তি দেওয়া হয় নাই। অনেকে হচ্ছে আওয়ামী লীগ করতেন প্লাস উনি মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মানুষ তো আওয়ামী লীগের প্রতি মানে যে আচরণটুকু আওয়ামী লীগ মানুষের সাথে 15 বছর করেছে এগুলো তো মানুষ রিভেঞ্জ নেয় নাই। যতটুকু করেছে এখন এটা আওয়ামী লীগ হিসেবে নিয়েছে। এখন যদি কেউ মুক্তিযুদ্ধ হিসেবে ধরেন তাহলে তো অনেক কঠিন হয়ে যাবে। আর আমাদের ভাবতে হবে আসলে আমাদের মুক্তিযুদ্ধটা কোথা থেকে শুরু হয়েছে। আমি শেষ করি ভাই, শেষ করি। মুক্তিযুদ্ধটা আমাদের কোথা থেকে শুরু হয়েছে দেখেন। 24-এর যে জুলাই আন্দোলন সেটাকেও আমরা মুক্তিযুদ্ধ মনে করি এবং 71টাকেও আমরা ধারণ করি। আমরা 47টাকেও মুক্তিযুদ্ধ মনে করি। 1757 সালে যে পলাশীর প্রান্তরে যে ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে সিরাজউদ্দৌলা, সেটাকেও আমরা মনে করি মুক্তিযুদ্ধের শুরুটা। আপনি যদি ধরেন হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, ক্ষুদিরাম, মানে এই যে ক্ষুদিরামের যেটা, আবার যদি বলেন 1905 সালে বঙ্গভঙ্গ, 47-এর মানে দেশভাগ, আমরা সব কিছুকে আমরা মনে করি যে এটাই আমাদের পুরোটাই মুক্তিযুদ্ধ জার্নি, সব কিছুই আমাদের মুক্তিযুদ্ধ জার্নি। বরং 24টা হচ্ছে এখন আপনি বলেন 1757 সালে তাহলে সিরাজউদ্দৌলা কার বিরুদ্ধে মুক্তিযুদ্ধটা করলেন? ব্রিটিশদের বিরুদ্ধে করেছেন। হাজী শরীয়তুল্লাহ আর আপনার তিতুমির কার বিরুদ্ধে করেছেন? ব্রিটিশের বিরুদ্ধে করেছেন। 47 আমরা ব্রিটিশদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি। 47 থেকে আমরা 71 পর্যন্ত আমরা পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি। 71 থেকে এই যে 24শে জুলাই পর্যন্ত এখানে ভারতীয় একটা হেজিমনি ছিল, আমরা তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং আপনি যদি মুক্তিযুদ্ধ শুধু 71 দিয়ে শুরু করেন তাহলে এখানে কিন্তু আপনার জাতিকে বিভ্রান্ত করার একটা সুযোগ থাকে। দেখতে হবে আসলে মুক্তি এই জনগণকে মুক্তি 71কে বাদ দিয়ে তো 71 জায়গায় না 71-এর কেউ অসম্মান করেনি। আমরা বাংলাদেশকে 71-এর সাথে আমরা বলেছি লক্ষ মানুষ মারা গেছে, আমরা বলেছি লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, যেটা সঠিক, এটা তো কেউ অস্বীকার করেনি। আপনার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই সত্য কি কেউ কখনো অস্বীকার করতে পারবে না তো। কিন্তু আপনি যদি শুধু এটাকেই একমাত্র মুক্তিযুদ্ধ ধরেন তাহলে তো কিন্তু আপনার জাতি এখানে বিভ্রান্ত হবে। আপনাকে বুঝতে হবে বিগত 17 বছর কিন্তু আমরা পরাধীন ছিলাম। আমরা কিন্তু বাংলাদেশ একটি রাষ্ট্র হিসেবে কিন্তু এখানে ফাংশন করেনি। রাষ্ট্রের কিছু কুলাঙ্গার বলেছে ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। কত একটা খারাপ শব্দ। তাহলে এখানে স্বামীকে আর স্ত্রীকে, এখানে বাংলাদেশকে আওয়ামী লীগ গভর্নমেন্ট এসে বাংলাদেশকে স্ত্রীর পদমর্যাদা দিয়েছে, ইন্ডিয়াকে এখানে স্বামীর মর্যাদা দিয়েছে। এই রাষ্ট্র তো আমরা এই ভারতের হাত থেকে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই 24শে জুলাইটা মুক্তিযুদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়, এখন কোন পাকিস্তানি দিয়েছে? আপনার তথ্যের ঘাটতি আছে। শোনেন, এখানে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ জিন্দাবাদ দেওয়া হয়েছে, ইরান জিন্দাবাদ দেওয়া হয়েছে, উজবেকিস্তান জিন্দাবাদ দেওয়া হয়েছে। এটা ক্যারাত প্রতিযোগিতা ছিল। বিশ্বের বিভিন্ন জায়গার কারীরা এখানে এসে ওই সম্মেলনে তার দেশের নামে স্লোগান দেওয়া হয়। যখন সে ক্যারাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ক্যারাত বলতে যায়, তেলাওয়াত করতে যায়, তখন ওই দেশের নামে স্লোগান দেওয়া হয়। ওই পাকিস্তান মানে কারি যখন বলছিল তখন তার ওই পাকিস্তান জিন্দাবাদের জিনিসটা কাটপিস করে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু একমাত্র পাকিস্তান জিন্দাবাদ নামে স্লোগান দেওয়া হয়। আপনি এটা আবার মানে ইয়ে করে নেন। আর তবে শিশির ভাই, এই 71-এর সাথে অন্য কোনো কিছু মেলালে আমাদের যে মান মর্যাদা, সাথে অন্য কিছু মেলাতে চাই না, আমরা জুলাই সাথে অন্য কিছু মেলাতে চাই না, আমরা 47-এর সাথে অন্য কিছু মেলাতে চাই না, আমরা 1757 সাল এবং 1857 সাল, 1905 সাল কোনো কিছুর সাথে সবকিছুর ক্রনোলজি এখানে আমরা এই সব রক্ত বহন করি। আমি মনে করি আমি সিরাজউদ্দৌলার মানে উত্তরসূরি, আমি মনে করি আমি হাজী শরীয়তুল্লাহর চেতনা বহন করি, আমি এখানে ক্ষুদিরামের চেতনা বহন করি, আমি এখানে 47 যারা দেশের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাদের চেতনাও বহন করি। 71-এ যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের চেতনাও বহন করি। 24-এ যারা আমার জন্য এখনো মানে ব্যাটে কাতরাচ্ছেন পঙ্গু, তাদের চেতনাও বহন করি। আপনি শুধু 71-কে নিয়ে আসবেন, এটা কিন্তু ইন্ডিয়ান ন্যারেটিভ। আপনি 71 দিয়ে বাকি সবকিছু খারিজ করে দিতে পারবেন না, এবং 71-কেও খারিজ করে দিতে পারবেন না। এমনকি 24-ও খারিজ হওয়ার কোনো সুযোগ নেই। সেই জিনিসটাই বলতে হবে। আপনি যদি খারিজ হওয়ার কোনো সুযোগ নেই, যেখানে যদি আওয়ামী লীগ করার কারণে লুটপাটে ব্যস্ত থাকে, কোন মুক্তিযুদ্ধ যদি বাকশাল কায়েম করে, কোন মুক্তিযুদ্ধ যদি আপনার গণতন্ত্র হরণ করে, কোন মুক্তিযুদ্ধ যদি 30,000 জাসদ কর্মী খুন করে ফেলে, এখন আপনি কি ওই মুক্তিযুদ্ধকে মাফ করে দিবেন? মুক্তিযুদ্ধের তো দোষ না। সেই আপনি এখন আবার বলেন এই যে 30,000 জাসদ কর্মী খুন করলেন, মুক্তিযুদ্ধের জাসদ কর্মীরা তো মুক্তিযুদ্ধ ছিল নাকি? অবশ্যই ছিল। এখনো আছে। এখনো কিভাবে আওয়ামী লীগ করে না এরকম বহু মুক্তিযোদ্ধা আছে, বহু মুক্তিযোদ্ধা আছে। সবাই দেখতে হবে, আপনাকে দেখতে হবে শুধুমাত্র মুক্তিযুদ্ধ হওয়ার কারণে কারোর উপর নিপীড়ন হয়েছে কিনা সেটা।
আমরা যে ঘটনাগুলো পেয়েছি আমাদের শুধুমাত্র বিষয়ে মুক্তিযুদ্ধ হওয়ার কারণে কারোর উপর বিষয়- depend আমাদের হয় নাই। সময়- এরা আওয়ামী সময় লীগের শেষ লোক হয়ে ছিল, যাচ্ছে। কিন্তু তারা মুক্তিযুদ্ধ ছিল, সার্টিফিকেট দ্বারা মুক্তিযোদ্ধা। ধন্যবাদ। আমার সময় শেষ হয়ে গেল, আমাদেরকে শেষ করতে। আর কিছু বলবেন আপনি? না বলার কিছু নেই। উনি যেটা বলছেন যে ক্রোনোলজিক্যালি না, যে আমি- সমস্ত আমি- আন্দোলনগুলি তার ফল চূড়ান্ত হলো 1971 জি। এবং 71 দেশটা স্বাধীন হয়েছে। এর আগে স্বাধীনতার স্বাধিকারের জুলাই আন্দোলন হয়েছে। এবং এই যে আকাঙ্ক্ষা হয়েছে। জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতাও বলতে পারেন। আমরা এটা ভারত থেকে ওই সময় পাকিস্তান থেকে আবার ভারত কোনো থেকে সুযোগই নেই, জুলাইকে অমর্যাদা করার কোনো সুযোগই নেই, কিন্তু দুইটা আসলে সম্পূর্ণ আলোচনাযোগ্য দুই জিনিস। বিষয় না। আচ্ছা, ধন্যবাদ মুক্তিযুদ্ধ আপনাকে। একটা অন্য রকমের স্বাধীনতা উচ্চতা। কবি নাসির আহমেদ, অবশ্যই আপনাকে জুলাই ধন্যবাদ। অমর্যাদা- আপনার কিন্তু স্মরণ থাকার কথা। আমরা বলেছি যে 24-এর জুলাই আন্দোলনের পরে সেকেন্ড রিপাবলিক করার জন্য। আমরা কিন্তু ফার্স্ট রিপাবলিক কিন্তু মুক্তিযুদ্ধ 71-কে ধরেছি। সেকেন্ড রিপাবলিক এখন হলো না কেন? আমাদেরকে যদি বলা হয় যে আমরা ওইটাকে ধারণ করি না, তার না হলে আমি এটা মানে ফার্স্ট রিপাবলিক কেন বললাম, সেকেন্ড রিপাবলিকই তো চাইলাম। ফ্রান্সে পঞ্চম রিপাবলিক চলে, তার মানে কি তারা প্রথম রিপাবলিক ভুলে গেছে? ধন্যবাদ অবশ্যই জয়নাল না। আবদিন শিশির, খালেদ ফারুকী, কবি নাসির আহমেদ। অনেক প্রাণবন্ত আলোচনা হয়েছে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।